টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্র টাঙ্গাইল থানার ঠিক পাশেই বৃহত্তর টাঙ্গাইল পতিতালয়। এখানে বর্তমানে প্রায় ২,০০০ পতিতা বসবাস করে। একসময় এই পতিতাগণ পায়ে কোনো জুতো পরতে পারতেন না, খালি পা দেখেই পতিতা চিহ্নিত করা যেত। এখন সময় পাল্টেছে, এদের পায়ে এখন জুতো থাকে। আরও পেছনে গেলে জানা যায় এই পতিতারা মারা গেলে তাদের নদীতে ভাসিয়ে দেওয়া হতো। তারও পরের ইতিহাস আরও করুণ। টাঙ্গাইল পতিতাদের কবর দেওয়ার জন্য মৈশাকান্দা নামক স্থানে একখণ্ড জমি বরাদ্দ করা হয়। সেখানে পতিতাদের সন্তান অথবা পতিতা মারা গেলে নিজেরাই কাঁধে করে লাশ বহন করে মাটি চাপা দিত। এখন সময় পাল্টেছে, বদলে গেছে অনেক কিছু। পতিতা নেত্রী মনোয়ারার মুখেই শুনব সেই সব ইতিহাস। জুতা পরা, সেলার কামিজ পরা, এখানে তো আমরাই আন্দোলন করছি, সংগঠন শুরু করছি। ইন্ডিয়াতে গেছি, ইন্ডিয়াতে দুর্বার সংগঠন আছে। ইন্ডিয়াতে কত পাড়া আছে আমরা ওরা নিজেরাই জানে না। দুর্বার সংগঠন ওরা নিজেরাই জানে না যে কত বোতল আছে ইন্ডিয়াতে। আমি নিজে 35টা ডিস্ট্রিক্ট ঘুরছি ইন্ডিয়াতে যাইয়া, 65টা পাড়ায় আমি ঘুরছি, সার্ভে করছি। ওদের কাছে কথা শুনছি। আমাদের বাংলাদেশের মেয়ে অনেক আছে ওই দেশে। ওই দালালের মাধ্যমে গেছে, বিয়ার কথা কইয়া জামাই এনে বেচা থুয়ে আইছে। পরে ইন্ডিয়ার থেকে আজ আমরা সংগঠনটা করা শুরু করলাম। শুরুতেই আমাদের অনেক বাধা। এই সমাজের লোকেরা আঙ্গ মারতে আসে। ওই পুলিশ আমরা সেট পরাই, পুলিশের আয়া খুলে। আমরা জুতা পরাই বা টাউনে পাঠাই, পুলিশেরা ধরে না লকাপে বৈরাত হয়। আমরা আবার যাই ছাড়াই আনি। আমাদের টাঙ্গাইলে একজন এসপি সাহেব ছিল, নূর মোহাম্মদ খান এসপি। আল্লাহ তারে হেদায়ত নাজিল করুক, সে যেখানেই থাক। তারে মনে প্রাণে তারে আমরা দোয়া করি হেজানি ভালো থাকে, হেজানি আরও ভালো উপর লেভেলে উঠে, তার বাল বাচ্চা তার ফ্যামিলি জানি ভালো থাকে। এই যে সে আমাদের একটা দায়িত্ব কাজ দেয়া গেছে, ওটা ধরেই আমরা রয়েছি। সে একটা কথাই বলছে যে আমার বউ যদি 300 টাকার শাড়ি পরে 200 টাকার জুতা পরতে পারে, তাহলে আমার বউয়ের পিছনে কত খরচ হইল? 500 টাকা। আর আপনারা 5,000 টাকা দামের শাড়ি পরেন, 20 টাকার স্যান্ডেল পরতে পারেন না। এটা কোন সংবিধানে লেখা আছে সেটা আমারে বলে। তখন আমরা বলছেন একটা সমাজ আছে পাড়ার ভিতরে, এই সমাজের লোকেরা এগোনা না করে আমাদেরকে। আমরা নিজেরা জুতা পায়দা ঢাকা গেছি, আমাকে কয় যে তখন সালিশ আছে, সর্দানিরা আমাকে ডাকছে বিচারে, আমরা যাই নাই। আমাকে কেয়ারের লোকেরা না করছে। চোখ কান খোলা রাখবেন, নিজের অধিকার আদায় করবেন, অন্যেরও অধিকার আদায় করে দিবেন। এটা আপনাদের 1 নাম্বার সফলতা। এখন আমাদের মেয়েরা জুতা পরে, সেট পরে, জিন্সের প্যান্ট পরে। আমরা বলি যে তোমরা জিন্সের প্যান্ট পরো ঠিক আছে, বোতলের ভিতরে পড়ো, বাহিরে যায় পড়ো না। কারণ বাহিরে পড়লে মানুষে খারাপ বলবে। নূর মোহাম্মদ খান এসপি আসলো, আইসে এখানে আমাদেরকে বললো যে আপনারা কাজ করতে থাকেন, কাজ করেন, সংগঠন করেন। আমি এসপি যতদিন আছি টাঙ্গাইল, আপনাদের কোনো সমস্যা হবো না। আর পরবর্তী যে এসপি হবো তারাও আপনাদের কোনো সমস্যা করবো না। আমি কাগজে লিখে দিয়ে যাবো, যে কোনো কাজ করবেন আপনারা পরামর্শ করে করবেন। এসপির দরজা আপনাদের জন্য সবসময় খোলা থাকতো। উনি খুবই ভালো লোক ছিল। আর উনি আরেকটা কথা বলছে যে আমার কোনো প্রশাসনের লোক যদি আপনাদের কোনো ঘরে আসে, যদি কোনো কাজ করে আসেন, টাকা না দেয়, ওরা ঘরে আটকায় রেখে আমাকে ফোন দিবে এবং কি আমাদেরকে ডাইকে আনবে। আর আজকের পর থেকে আমার কোনো প্রশাসনের লোক এই বোতলে ঢুকবে না, কোনো টাকা নিবে না। তাহলে এইভাবেই আমরা এই যে আস্তে আস্তে এগিয়ে গেলাম, সংগঠন করলাম, বিভিন্ন জায়গায় গেলাম। যখন কেয়ারে আমাদের নিয়ে কাজ শুরু করলো, আমরা 48 জন পেয়ার রেডি করেছিলাম।
আমাদেরকে দিয়ে আগে সংগঠন শুরু করছে। তারপরে আমরা 2-3 বার ইন্ডিয়া যাওয়ার পরে কিছু মালিক নিয়ে গেলাম ইন্ডিয়াতে। এই সল্টে গেলাম, সল্টে অনেক নীলিরা মেলা হয়। তারপরে গেলাম সোনাগাছি পাড়ায় গেলাম, দিয়ে আমাদের টাঙ্গাইলের বোতলের মেয়া অনেকটি আছে। তারপরে গেলাম গরিপুর পাড়ায়, হলুদকান্দি পাড়ায়, মাঝি পাড়া, জালিকান্দি পাড়া, মরিচকান্দি পাড়া, মাঝি পাড়ায়, এবং এরকম মেলা বোতলে যাই আমরা ভিজিট করলাম। 2-3 জন বাড়ির লিগেছিল, বাইরেলারা গেছিল। তারা এখন দুনিয়াতে নাই, তারা মরে গেছে গা। তারা আমাদেরকে আয়া বললো যে তোমরা সংগঠন করো। রিক্সাওয়ালা আছে, ট্রাক ড্রাইভার আছে, টেম্পো ড্রাইভার আছে, সুইপার আছে। একটা সুইপারও যদি শ্রমিকের অধিকার পায়, আমরা কেন পাবো না? আমরা তো মানুষ, আমরা দেশের নাগরিক, আমরা সরকারের ভোট দিই, মেম্বার চেয়ারম্যানরে ভোট দিই, এমপি মন্ত্রীরে ভোট দিই। আমরা কেন পাবো না? তখন যে কি আর আমাদেরকে ট্রেনিং দেয়, বিভিন্ন জায়গায় আমাদেরকে ছাইরা দিল, একটা করে ক্যামেরা ধরাই দিল, আর আমাদেরকে ছাইরা দিল। কেয়ারের লোকে আমাদের স্বরূপদার জানাদা বললো, যার সাথে না তোমাদেরকে আমি ছাইরা দিলাম, মনে করলাম তোমরা একটা মডেলিং, একটা বোতলে চেনে কাজ তুলে আনবা, তোমরা মডেলিং করবা, তোমরা সংগঠন সাজাবা, তোমরা সংগঠন তৈরি করবা, সংগঠনের লেজার বুক থাকবো, ক্যাশ বুক থাকবো, তারপরে মেয়েরা লেনদেন করবো, সে বই থাকবো। এখানে বিভিন্ন লোকজন আসবে, উৎপাদন করবে, কামাই রুজি করবে। তারপরে মনে করেন যে মেয়েরা ভালোভাবে চলবে, সংগঠনে টাকা রাখবে। অনেক মেয়েরা আমাদের সংগঠনে টাকা রেখে বাড়িঘর করে চলে গেছে, অনেক মেয়েরা। এই সন্দেশ কাকমারিদা না হলে 200-250 মেয়ে আছে আমাদের পাড়ার। অন্যান্য বোতল যদি শুনছি যে উচ্ছেদ করে দিব, ওই বোতল দেখছি ব্যানার লাগানো, ব্যানার দিয়ে ছিঁড়ে হালাইছি। সাথে সাথে প্রেস ক্লাবে মিটিং বসছি, এসপি, ডিসি, মন্ত্রীরা থাকছে, এমপি থাকছে, মিটিং করছি। ওদের কি অধিকার দিবেন? ওদেরকে পুনর্বাসন দিবেন? একটা কাজের স্বীকৃতি ওদের পুনর্বাসন দেন। পুনর্বাসন করা লাগে না, নিজের যদি টাকা থাকে নিজে কায়ে পুনর্বাসন হওয়া যায়। নিজে বাড়িঘর করলাম, টাকা পয়সা দিয়ে বাড়িঘর করলাম, ব্যাংক ব্যালেন্স করলাম, বাল বাচ্চা আছে আমাদের দেখবে, বয়স হইলে ভাড়া, এইটাই আর কি। আমি 88 বন্যা যখন হয়, তখন আমি 88 বন্যার সময় আমি বোতলে ঢুকছি। 12 বছর বয়স আমি বোতলে আইছি। আমার বয়স তখন 12 বছর। আমি নিজে ইচ্ছাই এসেছি, আমার কেউ বিক্রি করে দেয়নি। আমার বাড়ি টাঙ্গাইল ডিস্ট্রিক্টই, আমার বাড়ি সখীপুর। আমি টাঙ্গাইলে মেয়ে। আমি এখানে থাকি, এই যে 88 বন্যার পরে থেকে এখানে থাকি। আল্লাহরে কত রাখছি যে আল্লাহ এমন একটা মানুষ হয়তো আমার এখান থেকে নিয়ে গেত গা। এই যে কেয়ারের মাধ্যমে বাইরে গেছি, আর লেখাপড়া তো জানতামই না, যা শিখছি কেয়ারের মাধ্যমে শিখছি। কেয়ার আমাদেরকে 7 পর্যন্ত পড়াইছি। না, আমি বিয়া বহি নাই তো, বহি নাই। ছেলেদের মধ্যে কি আছে সব তো দেখেই গেছি, আর বিয়া বইয়া লাভ কি? আমার বাচ্চা গেল, আমার বাচ্চারা আমার ফুপুরে বিয়া দেব, মারবো কিন্তু। না, জানে আমি চাকরি করি, ঢাকা থাকি। হ্যাঁ, আল্লাহ জানে কে দেখবে, সব আল্লাহর হাতে ছেড়ে দিচ্ছি। না, আমরা গোরস্থানে মাটি দিই। কি করবো, কেউ না থাকলে কি করবো? কবর দেওয়ার সিস্টেম হয়েছে অন্যান্য সমাজে যেরকম মারা গেলে দোয়া কালাম পড়ে, কোরআন পড়ে, আমাদের এখানেও তাই পড়ে। আগে পড়তো না, আগে দেখি নাই। যখন আমি বছর আসছি তখন এগুলো দেখি নাই, কিন্তু এখন এই সংগঠন হওয়ার পরে অনেক মেয়েরাই মনে করেন যে আমাদের এখানে হুজুর ছিল,
এখন আছে হুজুর বাচ্চাদেরকে পড়ায়, কিন্তু এই হুজুরে কোনো টাকা দেয় না। মাস কয়েক দিচ্ছি কিছু টাকা, এখন মেয়েরাই বাদ পা না, মেয়েরা টাকা দিতে চায় না। হুজুরে আমি বলছি যে আমিও টাকা দিতে পারবো না, আমি কন্টেনে দিব। এখন ওইভাবেই আছে। মনে করেন যে একটা মেয়ে মারা গেলে, অনেক মেয়ের বাড়িঘর আছে, বাড়িঘরে ফোন দিলে তার গার্জিয়ান আসে, হয়তো নিয়ে যায়। আর যদি না নিয়ে যায় তাহলে আমাদের ছেলেপেলে আছে, ওরাই মাটি দেয়। আগে আমরা নিজেরা লাশ কান্দে করে নিয়ে গেতাম সাঙ্গারি দিয়া, আমরা মহিলারা মাটি দিতাম। কিন্তু এখন ওই সিস্টেম নাই। এখন আমাদের কিছু ছেলে আছে, ওরা আমাদেরই সন্তান, আমার মতন যৌনকর্মী বোনেদের সন্তান, ওরাই মাটি দেয়, ওরা সাঙ্গারি দিয়ে নিয়ে যায়, ওরা দাফন কাফন করে। অনেক যদি হুজুর নাই পাই করবে করে, হুজুর বাড়ি গেলে তাহলে ওই যে হুজুর হয়তো আমরা নিয়ে নেই একজন। কিন্তু এই হুজুর যে আসে, এটার নামও প্রকাশ করা যাবে না। এই হুজুরটা চুপ করে আসে, মসজিদে বলা যাবে না। মসজিদে বললে ওই হুজুরে ওই মসজিদের লোকেরা বাইর করে দিব, কারণ আমাদের পাড়ারা উচ্ছেদ করে দিছিল, তারাই আমাদের বিপক্ষে খাটে বেশি। আর হয়েছে অন্য অন্য বোতলে দেখছি আগে, যে যেমন দলুদা আছে, ফরিদপুর আছে, অন্য অন্য বোতল আরও আছে। তে শুনছি যে দলুদা মেয়েরা মারা গেলে ই করে, এই কলা গাছ কাইটে কলা গাছের মধ্যে কলসি বাঁধে, কলসি বান্ধা ওই লাশটার দেয় বাসাইয়া, ওই লাশটা নদীতে বাইসা জায়গা।